এই গণভোট সেই গণভোট না। শোনা বাবু, এই সময় এখন 2026 চলে, এটা 90-এর দশক না। এটা এই সময় পারবে না তোমরা, সেই সময় চলে গেছে। তারা চায় শিবির একটু আসুক, একটু মারামারি করো, তারপরে এটাকে দোহাই দিয়ে পত্রিকায় ফ্রেমিং করে, মিডিয়ায় ফ্রেমিং করে, তারপর ক্যাম্পাস দখল করবে। মানে আপনার উপর থেকে কথা বলা ছাড়া কোনো মানেন না। আপনি এটা স্বীকার করে নেন যে আপনাদের মদতে এটা হয়েছে, নাকি আপনি ইচ্ছাকৃতভাবে থানা খালি খালি করে দিয়েছেন তাদের জন্য? আপনি মারা যাওয়ার পর সেভ করে লাভ কি? আমরা তারপরে আপনাদের নিরাপত্তার জন্য ওই যে ছেলেটা যে জিডি করতে আসছিল ওকে আমরা কিভাবে পাঠাইলাম সেভ করে, তারপরে আপনাদেরকে কিভাবে আমরা নিয়ে গাড়ি, আমি নিজে হামলা শিকার হয়েছে এখানে। এক ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। আপনারা নতুন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করবো আমরা। আপনারা যারা জমিদারের জমিদার, তাদেরকে আমরা বলছি আপনারা যত বড়ই জমিদার হন না কেন, সাবধান। এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিন্তু গতকালকে তারা এইভাবে নৃশংসকারী হামলা করতে পারছে। এবং গতকালকে আমি 28 অক্টোবরের একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সে 2006 সালে 28 অক্টোবর লগি বইটা নিয়ে যেভাবে নৃশংস কায়দায় লীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর মেরে তাদেরকে সাপের মতো নৃত্য করেছে। কিন্তু এখন তো এটা অনেক বড় একটা বটল লং হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মানুষ স্পিকার, ধন্যবাদ। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ স্পিকার ফিরতে চাই না। মানুষ স্পিকার দর্শক, কথায় আছে সরিষার মধ্যেই যদি ভূত থাকে তাহলে সেই সরিষার তেল দিয়ে কিন্তু ভূতকে সরানো সম্ভব হয় না। তেমনটি কিন্তু বাংলাদেশের রাজনীতির মধ্যে এমনটি একটি যে যাকে দিয়ে আমরা বাংলাদেশকে ময়লা আবর্জনা পরিষ্কার করব, সেই ব্যক্তিগুলোই যদি নর্দমা থেকে উঠে আসা হয় এবং সেই ব্যক্তিটার যদি নর্দমার সাথে সম্পর্ক থাকে, তাহলে নর্দমা কিন্তু বা ময়লা আবর্জনা কিন্তু বাংলাদেশ থেকে সরানো বা ক্লিন করা কিন্তু পসিবল না। তেমনটি বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে, যেখানে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি সুস্থ জীবন যাপন করতে চাচ্ছি, কিন্তু সেই সুস্থ জীবন যাপনের পিছনে যারা মূল কারিগর রয়েছে তাদের সাথেই কিন্তু ময়লা আবর্জনার স্পর্শ লেগে আছে। আমি কি বোঝাতে চেয়েছি ইতিমধ্যেই কিন্তু আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর সারাংশ দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের কোন লেভেলের পরিস্থিতি হয়েছে, যে যাদের দিয়ে ভূত ছাড়াবো তারাই ভূত হয়ে আছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর মূল অংশ। আর প্রতিদিন নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ছিল হারা মরে গেছে, এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে, আমি বলছি না, কথাটা বলতে ওই শেখ হাসিনা যে দেশের দিকে তায়া থাকে সেই দেশের সমস্ত পত্র পত্রিকা এই কথা বলছে। আবার এখন দেখেন উনি অন্যরকম কথা বলে, কারণ ওই যে নির্বাচন করে পাশ হয়ে যাইছে, দল এখন তার সঙ্গে আছে, আর ওনার যে কোনটা দল উনি নিজেও জানে না। অরিজিনাল তো উনি আওয়ামী লীগ থেকে আসছে, আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের কথাই উনি বলবে। ওনার ভিতরে কিন্তু আওয়ামী লীগ, বাইরে দেখায় বিএনপি, আমি বিএনপি করি, জিয়াউর রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, এটা মুখে বলে, অন্তরে কিন্তু অন্যটা। উনি কিন্তু ডিগবাজি খায়, বারবার ডিগবাজি খায়। এর আগে একবার টেলিভিশন মার্কা দাঁড়াইছিল, গামছা মার্কা দাঁড়াইছিল, বহু রকম মার্কায় উনি দাঁড়াইছে। ডিগবাজি খাইতে খাইতে এখন বিএনপিতে আইসা ঠেকছে। যাই হোক, দেখা যাক এখান থেকে আবার ডিগবাজি খায় কোথাও যায় কিনা। তবে ভাই, বিএনপির মধ্যে আরেকজন নেতা আছে, ইশরাক হোসেন। উনি কিন্তু খালি অনুমতি চায়, হ্যাঁ, লিডারের কাছে খালি অনুমতি চায় যে আমার এই অনুমতি দেন, এক্ষুনি দেখা নেব। মানে অনুমতি পাইলেই উনি ঝাঁপায়া পড়বে। বিরাট ফোর্স আছে তোমার সঙ্গে, দলবল নিয়ে উনি ঝাঁপায়া পড়বে, বিরাট ক্ষমতা। খালি বলে অনুমতি দেন। গতকালকে না আজকেই বোধহয় বলতেছে সংসদে দাঁড়ায়া, অনুমতি দেন লিডার, বিরোধী দলকে দেখে নিবে, সে পতন ঘটায় দিবে বিরোধী দলের। কারণ বিরোধী দল নাকি বাইরে যা বলে সরকারের পতন ঘটাবে, এজন্য সে বিরোধী দলের পতন ঘটাবে। ঠিকই আছে, দুজনের পতন ঘটায় দেখি আমরা, দেখতে অসুবিধা কি, তাই না? সবাই ভাই এরকম। তবে একটা পরিবর্তন খেয়াল করছেন, আমাদের সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু আলোচনার বাইরে, এখন আলোচনার মধ্যে নাই, কিন্তু বেশ কিছুদিন দখল করে রাখছিল, হ্যাঁ, সমস্ত কিছু ওনার হাতের মুঠায় ছিল। ইদানিং উনি কায়দা করে একটু সইরা গেছে, আলোচনায় নাই। এর মধ্যে একটা খুব মূল্যবান কথা বলছে। সবাই যখন বলতেছিল জঙ্গি জঙ্গি, বিশেষ করে ওই যে ডাক্তার জাহিদুর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ডাক্তার জাহিদুর রহমান, মানে ওনার অরিজিনাল পরিচয় উনি একজন ইউটিউবার, কোনোদিন ডাক্তারি ফাক্তারি করে নাই, ইউটিউব থেকেই এই সুযোগটা পাইছে। উনি বলতেছে দেশে জঙ্গির উত্থান হয়েছে এবং সরকার সেটা দমন করবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনারই তো জানার কথা, তাই না? উনি তো খোঁজ খবর রাখে কোথায় জঙ্গি আছে না আছে, এই কাজটা তো উনার।
উনি কিন্তু বলতেছে না, আমি তো কোনো জঙ্গি টঙ্গি দেখি না, উনি কোনো জঙ্গির অস্তিত্ব খুঁজে পায় নাই, আর বাকিরা সবাই পাইতেছে। যাই হোক, এই জন্য আমি একটা ধন্যবাদ দিতে চাই সালাউদ্দিন আহমেদকে। হ্যাঁ, এরকম সত্যি কথা বলবেন, অযথা এই যে মানুষের মধ্যে ভয় ঢুকায়া লাভ তো নাই। এই ভয় ঢুকায়া শেখ হাসিনা অনেক কিছু করতে চাইছিল, শেষ পর্যন্ত নিজেই ভয় পাইয়া চলে গেছে। ভয় পাইছে তো শেখ হাসিনা 5ই আগস্টে যে ভয় পাইছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলবে না। স্বপ্নের মধ্যে দেখবেন চমকায় উঠবে ভয়ে, এরকম হইতে পারে। আবার দেখেন এই যে আমাদের আন্দালিফ সাহেব, উনিও কিন্তু এখন বিরাট বড় বক্তা। বক্তা ভালো আগে থেকেই আমরা জানি, কিন্তু এখন যেটা বলে, এখন যা করে, মনে হয় কি জানেন, কেমন জানি একটু চামচামি হয়ে যাইতেছে। ওনার যে একটা দল ছিল নাকি গরু মার্কা, দলের নাম কি সেটাও ভুলে গেছি, মার্কা মতো গরু মার্কা ছিল। আমার মনে হয় উনি এটা ত্যাগ করছে, বিএনপির হয়ে গেছে এখন, পুরোপুরি বিএনপির। ভালোই হয়েছে একদিক থেকে। কিন্তু এই ভদ্রলোকও কিন্তু 5ই আগস্টের পরে উনিও কিন্তু জেলখানা থেকে বাইরেয়া বলতেছিল যে আমরা 17 বছর কিছুই করতে পারি নাই, এই ছাত্ররাই আমাদের জন্য করছে। উনি নিজে বলতেছে। মানুষ মারা গেছে, আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখ। এই ঋণ আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে আমরা তা দিতে পারি নাই। আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লোককে বোঝাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আর এখন কি বলে, 17 বছর আমরা খন্ড খন্ড এরকম ঝুলাই বহুত পার করছি। চিন্তা করছেন, ওই যে ক্ষমতায় চলে গেছে, যাওয়ার পরই ডিগবাজি, আর আগের কথা মনে নাই। কিন্তু জনগণের এসব মনে আছে, যুগ বদলে গেছে, তো এই যুগে সব কিছু মানুষ মনে রাখে। কারণ কি জানেন, এই ভিডিওগুলা সবই এই নেটে ঘুরে বেড়ায়। আপনারা যা বলেন এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, তো আপনারা কেন বুঝেন না আমি বুঝি না। অনেকেই বলে যে ভাই এগুলো বট বাহিনীর কাজ, বট বাহিনীর কাজ। বট বাহিনী বুঝছেন তো, রোবট থেকেই বট, এই বট বাহিনী হয়েছে। আমার কথা, এই বট বাহিনী যদি থাকে বিরোধী দলের, অনেকেই বলে, অনেকেই দোষ দেয় যেটা বিরোধী দলের বট বাহিনী, তো সরকারি দলের বট বাহিনী কই? আপনারা বট বাহিনী বানায় নেন, বট বাহিনীকে বট বাহিনী দিয়ে জবাব দেন। আপনাদের বট বাহিনী নাই কেন? কারণ কি? তারা কিসে ব্যস্ত, কোথায় ব্যস্ত, এটা আমরা জানি। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। নিজের দলের কোনো নেতাকে যদি বট বাহিনী আক্রমণ করে, আপনারাও আক্রমণ করেন না ওদেরকে, ওদের নেতাকে আপনারাও আক্রমণ করেন, করতে তো পারেন না। কারণ কি? বট বাহিনী নাই, যার যার স্বার্থ নিয়ে শেষে আছে। এই 5 বছর এইভাবেই চলবে। এই যে সংসদে দেখলেন না, গত 2.5 মাসের মধ্যে যা কিছু দেখলেন, আজকে তো সংসদ শেষ হচ্ছে, আবার নতুন করে যেদিন শুরু হবে এই একই কাণ্ড দেখবেন, একই কাজ। যার হাতেই মাইক যায় সেই প্রথম 71 থেকে শুরু করে। 71, স্বাধীনতা, রাজাকার, এবং 7 মিনিট যদি সময় দেয় কথা বলার, এর মধ্যে 4 মিনিটই ভাই 71, স্বাধীনতা, রাজাকার এবং নিজের দলের নেতার প্রশংসা করতে করতে 4 মিনিট শেষ। আর বাকি 3 মিনিট কি কথা বলবে? হ্যাঁ, বলে সবাই মুখে একটা কথা কমন শুনবেন, রাস্তা লাগবে। আমার দেশের রাস্তা নাই, আমার এলাকায় রাস্তা নাই, 2 লাইন আছে, এটা 4 লাইন করতে হবে। খালি রাস্তা চায়, রাস্তা খোঁজে, খালি রাস্তা চায়, রাস্তা করতে হবে। রাস্তা করলেই তো মালবানি, ইট, বালু, সিমেন্ট, রড এগুলো সাপ্লাই দেওয়া যায়। কাজ যত হবে, উন্নতি যত হবে, তত নিজেরও উন্নতি হবে। কিন্তু গরিবের কি হবে? আপনারা দেখেন, ঋতু আসে, ঋতু যায়, নির্বাচন আসে, নির্বাচন যায়, গরিবের ভাগ্য কি পরিবর্তন হয়? দেখছেন কোনো গরিবের ভাগ্য পরিবর্তন হইতে? না, এই ভাগ্যটা পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তন হয় ধনীদের, গরিবরা গরিবই থাইকা যায়। এভাবেই চলবে এই দেশটা, পরিবর্তন আসবে না। স্বাধীনতার পর থেকে এই দেশটা সবচেয়ে বেশি চালাইছে কে ভাই? আওয়ামী লীগ আর বিএনপি, ওনারাই তো চালাইছে, তাই না? মাঝখানে এরশাদ সাহেব ছিল, বাকি এই 2 দলই এই দেশটাকে 55 বছর চালাইয়া নিয়ে আসছে, এখনো চালাইতেছে। কিন্তু যেখানে ছিলাম ওইখানেই আছি আমরা, এক চুলো নড়ি নাই, কিন্তু ওইখানেই আছি, ওইখানেই থাকুক। কারণ পরিবর্তনটা আমরা আনতে পারি নাই। পরিবর্তন আনতে হইলে নতুন সরকার দরকার ছিল, নতুন কাউকে ক্ষমতা দেওয়া উচিত ছিল। নতুন কেউ যদি ক্ষমতায় আসে তাহলে নতুন কিছু হইতে পারে, না হলে ওই পুরনো সিস্টেমের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আর বেশি কিছু বলার নাই। উপর আল্লাহর কাছে খালি বলি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদের দেশের ভাগ্যটা পরিবর্তন করে দাও, বিশেষ করে এই গরিবের ভাগ্যটা পরিবর্তন করে দাও। ধনীদের ভাগ্য তো পরিবর্তন হইতাছে, ডে বাই ডে উন্নতি হইতাছে, কিন্তু গরিবের কিছু হচ্ছে না। গরিবের জন্য সবাই দোয়া করবেন, দোয়া ছাড়া তাদের জন্য আর কি করতে পারি আমরা? সবার জন্য সবাই দোয়া রইল। আল্লাহ হাফেজ।